ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো সবাই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলো, পড়াশোনার কি অবস্থা? গত লেকচারে নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি তাই না আমরা? সেটার কি অবস্থা বলো, দেখেছো? যতটুকু অংশ আমরা আলোচনা করেছি অতটুকু অংশ দেখেছো কিনা বলো? জি ম্যাম, দেখেছিলাম। কোনো সমস্যা আছে সেখানে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা আছে সেখানে বলো দেখি। যতটুকু অংশ আমরা আলোচনা করেছিলাম অতটুকু অংশে কোনো সমস্যা আছে? হ্যাঁ না কিছু বলো। আচ্ছা, তোমরা যারা জয়েন করেছো এখন জয়েন করলে তারা চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। মূল আলোচনায় যাওয়ার আগেই উপস্থিতি দিয়ে দাও তো তোমরা। উপস্থিতিটা দিয়ে দাও একটু, হ্যাঁ, চ্যাট বক্সে যে। আমরা মূল আলোচনায় এখনই চলে যাব, সময় নষ্ট করব না। উপস্থিতি দিয়ে দাও, মূল আলোচনায় গেলে তখন তোমরা কিন্তু ভুল করে ফেলো, অনেকেই দাও না উপস্থিতি, দাও না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। উপস্থিতিটা দিয়ে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জীববিজ্ঞান প্রথম পত্র, তাই না? আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার সামনে আছো। আমরা আজকে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র আলোচনা করব। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 5, অধ্যায় 5, শৈবাল ও ছত্রাক। লেকচার নাম্বার হচ্ছে 15, আর এই অধ্যায়ের পর্ব হচ্ছে 2, অর্থাৎ এই অধ্যায়ের উপর এটা 2 নাম্বার লেকচার, তাই তো? তো গত লেকচারে আমরা কিন্তু যতটুকু আলোচনা করেছিলাম, হ্যাঁ, অতটুকু আলোচনার উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, ওই অংশটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেমন? আমরা অবজেক্টিভের জন্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অবজেক্টিভের জন্য প্রয়োজন অতটুকু জায়গা, এছাড়া জ্ঞানমূলক প্রশ্ন, এছাড়া পরবর্তীতে যে আলোচনা হবে সেই আলোচনায় দেখবা এই অংশগুলো কিন্তু প্রয়োজন হবে। কোনো অংশই কিন্তু গুরুত্বপূর্ণ না এমন না। হ্যাঁ, সবগুলো অংশই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ। তো আমরা মূল আলোচনায় যাব এখন। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই এখনো জয়েন করছো। আমরা অধ্যায় 5-এ আছি, শৈবাল ও ছত্রাকে। আমরা অনেকগুলো চিত্র দেখেছিলাম শৈবালের, যেহেতু আমাদের আলোচনার মুখ্য বিষয় ছিল শৈবাল, এবং আমাদের বইয়ের মধ্যে যেই চিত্রটি আছে বিভিন্ন ধরনের শৈবালের সেটা দেখেছি। এছাড়া বইয়ের বাইরেও অনেকগুলো আমরা শৈবালের চিত্র দেখেছিলাম, যেহেতু এগুলোকে নিয়ে অনেক ধরনের তথ্য দেয়া আছে আমাদের বইয়ে, কিন্তু সেই ছবিগুলো নাই। দেখেছিলাম আমরা ওইডুগুনিয়ামকে, স্পাইরোগাইরাকে, তাই না? বিভিন্ন ধরনের শৈবালকে দেখেছিলাম। আরো দেখেছিলাম। আমরা যাচ্ছি আরো কয়েকজনকে নিয়ে, কেমন? কয়েকজনকে নিয়ে নেই একটু।
আচ্ছা, এরপরে দেখেছিলাম, তোমাদের মনে পড়ছে কিনা বলো দেখি, ক্ল্যামাইডোমোনাসকে, ভলভক্স, কারাকে দেখেছিলাম তাই না? এরপরে দেখেছিলাম আলবাকে, কিটোফোরাকে। অনেকেই আসছে, তাদেরকে নিতে নিতে আমরা আগের চিত্রগুলো একটু দেখে নিচ্ছি। কেমন, এটা কি বলো দেখি, একটু কেউ বলতে পারবা কিনা এই দুইটা চিত্রের নাম? কি ধরনের শৈবালেরা বলো তো, নামগুলো একটু বলা যাবে? কেউ বলতে পারবা? এটা কি বলো তো, বা হাতের বাঁ দিকে যেটা আছে সেটা কি বলো? মিস আসসালামু আলাইকুম। মিস আমার একটা কথা বলার আছে। আচ্ছা বলো, আমি একটু একটা কোশ্চেন করেছি, কোশ্চেনটার আনসার দেওয়া ম্যাম যাবে এটা কিনা একটু বলো। বলো। জিগনোমা। জিগনোমা। জিগনেমা, হ্যাঁ জিগনেমা। আর ডান দিকেরটা বলো তো কি? এটা অ্যানা। ক্ল্যামাইডোমোনাস। জিগনেমা, হ্যাঁ ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। আচ্ছা, কার যেন কোশ্চেন ছিল বলো দেখি বাবা, কোশ্চেনটা করো, কারো একটা কোশ্চেন ছিল। হুম, মিস আমি বলো। আপনাকে লাস্ট ক্লাসেও বলেছিলাম প্রশ্নটা, আপনি বলেছিলেন যে গ্রুপে করতে, কিন্তু আমি গ্রুপে করেছিলাম, আপনি রেসপন্স করেননি। রেসপন্স করি নেই বাবা, সময় পাই নেই। কেমন, আমি রেসপন্স করব কেমন? এই ক্লাসের মধ্যে অন্য কোশ্চেন করো না কেমন? অবশ্যই করবো। আর ওকে ক্লাসের শেষে যদি সময় পাই অবশ্যই। এবার আমি কিন্তু হোমওয়ার্কও দেখতে পারি নাই, হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম। হোমওয়ার্ক গুলা যখন দেখবো তখন অবশ্যই তোমার ওই কোশ্চেনের আনসার দিয়ে দিবো। কেমন, এই যে সারগাসামকে দেখছি, কারাকে দেখছি। ওকে আচ্ছা, মিস। আজকে আমরা আলোচ্য বিষয়গুলো আগে একটু দেখে নেই। গত লেকচারে যেগুলো দেখেছিলাম সেগুলো ছিল হচ্ছে মূলত শৈবালকে নিয়েই আলোচনা শুরু ছিল। শৈবালের বৈশিষ্ট্য জেনেছি, দৈহিক আসসালামু আলাইকুম গঠন, মিস। ওয়ালাইকুম আসসালাম, কোষীয় গঠন, কতিপয় শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতি। এই পর্যন্ত আমরা জেনেছিলাম, গত লেকচারে আলোচনা করেছিলাম। এখানে কিছু একটা অংশ বাকি ছিল, যেটা পাইরোফাইটা বিশেষ ধরনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমরা আজকে সেটা দিয়ে আরম্ভ করব। এছাড়া আজকে আমরা শৈবালের জনন সম্পর্কে আলোচনা করব। কেমন, কতিপয় শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে পাইরোফাইটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা আলোচনার পরে আমরা জনন সম্পর্কে আলোচনায় চলে যাব। তো চলো, গত লেকচারে যে অংশটা বাকি ছিল সেই অংশটা একটু দেখে নিই। দেখো, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানিকে আলোড়িত করলে, অর্থাৎ সাগরের পানি যখন আলোড়িত হয়, হ্যাঁ যখন আন্দোলিত হয়, তখন দেখা যায় অনেক সময় সাগরের পানির মধ্যে আগুন জ্বলে। হ্যাঁ, এটা দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে, এবং এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। হ্যাঁ, এই বিশেষ শব্দটি আমাদের মনে রাখতে হবে, বায়োলুমিনেসেন্স। এটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানি আলোড়িত হলে মাঝে মাঝে দেখা যায় যে উত্তাল হয়ে যায় না সাগর, তখন দেখা যায় আগুন জ্বলছে। এই যে আগুন, আসলে তা আগুন ঠিক না, এটা হচ্ছে পাইরোফাইটা শৈবালের জন্য এমন হয়ে থাকে। পাইরোফাইটা শৈবালের মধ্যে এমন একটা পদার্থ আছে যার নাম হচ্ছে লুসিফেরিন। আমরা আগে একটু চিত্রটা দেখবো, হ্যাঁ। আচ্ছা, আরো কয়েকজনকে নিয়ে নেই। চিত্রটা দেখো তোমরা, এটা হচ্ছে বায়োলুমিনেসেন্সের চিত্র। দেখো আগুন, মনে হচ্ছে যে আগুন আগুন জ্বলছে তাই না, আলোকিত হয়ে যায়। এই যে তোমার পাইরোফাইটা শৈবাল, এই শৈবালের মধ্যে এক বিশেষ ধরনের পদার্থ আছে যার নাম হচ্ছে লুসিফেরিন। এইটা কি হয়, লুসিফেরিন এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয়। ফসফোরাইলেটেড মানে জানো তোমরা যে ফসফরাস যুক্ত হয়, ফসফেট যুক্ত হয়, তাই তো? এই লুসিফেরিনের সাথে যখন এটিপির বিক্রিয়া হয়ে এই লুসিফেরিনের সাথে ফসফেট যুক্ত হয়ে যায়, তখন সেই ফসফেট যুক্ত বস্তুটা লুসিফেরেজ, লুসিফেরেজ একটা এনজাইম, এই এনজাইমের উপস্থিতিতে তখন ওই বস্তুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে আবার বলছি যে এই পাইরোফাইটার মধ্যে লুসিফেরিন থাকে, লুসিফেরিনের সাথে এটিপি বিক্রিয়া হয় এবং সেটা ফসফোরাইলেটেড হয়। হওয়ার পরে সেই যে নতুন ফসফোরাইলেটেড যে লুসিফেরিনটা, সেইটার সাথে তোমার অক্সিজেনের বিক্রিয়া হয়, কার উপস্থিতিতে? লুসিফেরাস এই এনজাইমটার উপস্থিতিতে। এই বিক্রিয়ার ফলে কিন্তু এই আলোক শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, এই জন্য তখন মনে হয় যে সাগরের মধ্যে আগুন জ্বলছে। পাইরোফাইটা শৈবাল কিন্তু ব্যতিক্রমধর্মী একটা শৈবাল। হ্যাঁ, এই বিশেষ ধরনের কিছু ব্যাপার আছে, এই যে বায়োলুমিনেসেন্স। এছাড়া রেড টাইডও হয়ে থাকে এর কারণে, রেড টাইডটা আমরা একটু পরে দেখাচ্ছি। এই যে তোমার এই যে আলোকিত হওয়া,
এই বিষয়টা শুধু পাইরোফাইটা দ্বারাই হয় না, অনেক তোমার উদ্ভিদ আছে, হ্যাঁ, এই প্রাণী আছে, যেমন কিছু ওই যে দেখো ছত্রাক আছে, কিছু ছত্রাক আছে যার জন্য এইরকম আলোকিত হতে পারে সাগর। এছাড়া কিছু তোমার প্রাণী আছে, এই যে জেলিফিশের মতো কিছু প্রাণী আছে যার জন্য সাগরে এই ধরনের আলোকিত অবস্থা দেখা যায়। কিন্তু আমরা যেটা পড়ছি বায়োলুমিনেসেন্স, এটা কিন্তু মূলত তোমার পাইরোফাইটা শৈবালের এই কার্যকরীর জন্য হয়ে থাকে। হ্যাঁ, পাইরোফাইটা শৈবালের কারণে হয়ে থাকে। আবার দেখো যে রেড টাইডের কথা বলছি, রেড টাইড সাগরকে একেবারে লাল দেখা যায়, এটা দেখো তোমরা, এগুলো ছবি তোমাদের বইয়ে নাই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি। দেখো সাগরে যে পানির মধ্যে, সাগরের পানির মধ্যে দেখো উদ্ভিদগুলো আছে, বেশিরভাগ অংশই দেখো ডুবে গেছে। সাগরের এক অংশ দেখো নীল, হ্যাঁ, আরেক অংশ দেখো লাল। এই হলো রেড টাইড। এই রেড টাইডও কিন্তু তোমার পাইরোফাইটার কারণে হয়ে থাকে। এই শৈবালটা একটু ডিফারেন্ট, বুঝছো, ব্যতিক্রম ধর্মী। এদের বেশ কিছু হেটারোট্রফ আছে এবং তোমার মানে নিজেরা খাদ্য তৈরি করতে পারে না এমন কিছু আছে এদের মধ্যে। এদের ক্রোমোজোমে প্রোটিন কম থাকে, এদের ক্রোমোজোমে প্রোটিন কম থাকে, নিউক্লিয়ার এনভেলপের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে, মানে এগুলো হচ্ছে ব্যতিক্রমধর্মী ক্যারেক্টার এদের মধ্যে দেখা যায়। মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপটা বিগলিত হয় না। নরমালি আমরা জানি মাইটোসিস বিভাজনের সময় নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা থাকে সেটা বিগলিত হয়, কিন্তু এর ক্ষেত্রে সেটা হয় না। এমনকি স্পিন্ডল যন্ত্র এর মধ্যে সৃষ্টি হয় না। এই যে ব্যতিক্রমধর্মী এই যে কতগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে পাইরোফাইটার জন্য মনে রাখতে হবে। কেমন, এর জন্য কত ধরনের রেড টাইড দেখছি, বায়োলুমিনেসেন্স দেখছি, হ্যাঁ, এছাড়া এর মধ্যে যে ব্যতিক্রমধর্মী অনেক বৈশিষ্ট্য আছে, এই জন্য কিন্তু এটা বেশ গুরুত্ব বহন করে এবং আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। চলো আজকে যে অংশটা আমরা আলোচনা করব, জনন। জনন সম্পর্কে জানি, শৈবালের জনন বা রিপ্রোডাকশন অফ অ্যালগি। আমরা জানি যে জনন মূলত 3 প্রকার হয়, অঙ্গজ, অযৌন এবং যৌন জনন। শৈবালের ক্ষেত্রে এর ব্যতিক্রম না। অঙ্গজ জনন হয় এখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং এখানে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে। তো আমরা প্রথমেই শৈবালের অঙ্গজ জনন সম্পর্কে জানবো। হ্যাঁ, বিভিন্ন প্রক্রিয়ার জননের মধ্যে শৈবালের অঙ্গজ জননটা খুবই ইম্পর্টেন্ট। দৈহিক অঙ্গের মাধ্যমে যে জননটা হয় তাকে আমরা বলি হচ্ছে অঙ্গজ জনন, মানে অঙ্গের মধ্য দিয়ে, অঙ্গ দিয়েই তোমার হচ্ছে জননটা হয়। তো এখানে কোনো রেণুরও প্রয়োজন হয় না, অযৌন জননের মতো রেণুর প্রয়োজন হয় না, আবার যৌন জননের মতো গ্যামেটেরও প্রয়োজন হয় না। এবং এই বিশেষ ধরনের জনন, যাতে কিনা রেণুও প্রয়োজন নাই এবং গ্যামেটেরও প্রয়োজন নয়, শুধুমাত্র অঙ্গের মাধ্যমে, দৈহিক অঙ্গের মাধ্যমে জনন হয়, তাকে আমরা বলবো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তো এই ক্ষেত্রে বা শৈবালের ক্ষেত্রে 5 ধরনের অঙ্গজ জনন আমরা দেখতে পাই। আমাদের বই একদম স্পষ্ট এভাবেই আছে, আমরা একটু দেখি। প্রথমে দেখা যাচ্ছে যে 1 নম্বরে আছে কোষের বিভাজন বা সেল ডিভিশন, অর্থাৎ নিজের কোষটাকে বিভাজিত করে করে এরা সংখ্যায় বৃদ্ধি পায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন আমরা দেখি সেরকম। এককোষী শৈবালের মাতৃকোষটি কি হয়, 2 ভাগে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ তৈরি করে এবং প্রতিটি অপত্য কোষ বা নতুন কোষ এক একটি পূর্ণাঙ্গ শৈবালে পরিণত হয়। আমরা ইউগ্লেনার ক্ষেত্রে এমনটি দেখি। আমরা এই চিত্রটা একটু পরে দেখবো, কেমন, এই কয়েকটা অংশ পড়ে নিই, 5টা অংশ জেনে তারপর আমরা কিভাবে কোষ বিভাজনের মধ্য দিয়ে ইউগ্লেনাতে তোমার অঙ্গজ জননটা হয় সেটা দেখবো। এছাড়া আছে খন্ডায়ন, যাকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। হ্যাঁ, খন্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, এটা আমরা অসিলেটরিয়ার ক্ষেত্রে দেখবো। আমরা ডান দিকে একটু দেখি, একটা চিত্র আছে, এখানে দেখো অসিলেটরিয়া শৈবালের খন্ডায়ন দেখা যাচ্ছে। এটা একটা শৈবাল, ফিলামেন্টাস শৈবাল, বা একটার পর একটা কোষ হয়ে ফিলামেন্টের আকার ধারণ করে, এই ধরনের একটা শৈবাল। এবং এই শৈবালে, এই ফিলামেন্টাস শৈবালের কোনো কারণে, কোনো একটা বিশেষ কারণে যদি এই ফিলামেন্টটা বা দেহের এই রিবনের মতো অংশটা যদি ভেঙে যায়, হ্যাঁ, ভেঙে যায়, তাহলে প্রতিটা খণ্ড, দেখো প্রতিটা খণ্ড থেকে আবার নতুন করে শৈবাল তৈরি হয় বা সৃষ্টি হয় বা জন্ম নেয়। এই প্রতিটা খণ্ড থেকে এক একটা নতুন করে শৈবাল সৃষ্টি হবে। এরকম নষ্টকের ক্ষেত্রে দেখা যায় এবং অসিলেটরিয়ার ক্ষেত্রে দেখা যায়। আমরা অসিলেটরিয়া শৈবালের ক্ষেত্রে এরকম দেখছি, হ্যাঁ, যে এরকম মানে দেহটা খণ্ডিত হয়ে নতুন শৈবাল সৃষ্টি হয়। আচ্ছা, এখানে কি কোনো সমস্যা আছে একটু বলবা? কোনো সমস্যা আছে তোমাদের?
এই যে কোষ বিভাজন খণ্ডায়ন বুঝতে কোনো সমস্যা হলো? একটু বলো হ্যাঁ অথবা না। ওকে নো মিস, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। 3 নম্বরে দেখো টিউবার সৃষ্টির মাধ্যমে। তোমরা টিউবার চেনো, ক্লাস 7 এ পড়েছো তোমরা টিউবার বা 6 এ। টিউবার সৃষ্টির মাধ্যমে, টিউবার হচ্ছে এক ধরনের কি বলবো মাটির নিচে তোমার মাটির নিচে অংশে টিউবারের মতো, মানে যে আলু আলু যেভাবে তৈরি হয়, ঠিক আছে? টিউবার, আমরা আলুকে টিউবার বলি না? আলু কিন্তু আসলে কি বলো দেখি, দেখি ফল, বলো তো গোল আলু কি? ফল, ফলের মতো। ফলের মতো না, ফল না। এই যে সবজি। হ্যাঁ সবজি হিসাবে আমরা খাই, কিন্তু কোথা থেকে পাই বলো তো? উদ্ভিদের কোন অংশ থেকে এটা পাই? এটা মাটির নিচে থাকে মূল তো, না, মূলবন থেকে। রূপান্তরিত কাণ্ড থেকে পাই, মূল থেকে পাই মিষ্টি আলু, কেমন? তো এই যে টিউবার হচ্ছে রূপান্তরিত কাণ্ড। হ্যাঁ তোমরা ক্লাস 6-7 এ পড়েছো এটা, টিউবার, সেরকম টিউবার তৈরি হয়। হ্যাঁ মাটির নিচে অংশে টিউবার ফুলে ফুলে যায়। হ্যাঁ যা পরবর্তীতে ওই প্রতিটা টিউবার থেকে শৈবাল তৈরি হয়। যেমন হচ্ছে কারা, কারাকে আমরা চিনি, কারাকে আমরা দেখেছি, গাছের মতো দেখতে অনেকটা এই শৈবালটা, গত লেকচারে আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও দেখেছি। এই কারা শৈবালে এরকম টিউবারের মধ্য দিয়ে তোমার ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। এছাড়া কুড়ি বা বাড, তোমরা জানো যে ফুলের কুড়ি যেমন, ঠিক এখানেও অনেক শৈবালের ক্ষেত্রে দেখা যায় বাড সৃষ্টি হয়, কুড়ি সৃষ্টি হয়। ফুলের কুড়ি যেরকম না, হ্যাঁ সেরকম সৃষ্টি হয়। এবং কোনো কোনো শৈবালে এভাবে করে নতুন ভাবে ওই কুড়িটা থেকে আবার নতুন শৈবাল তৈরি হয় বা সৃষ্টি হয়। যেমন হচ্ছে প্রোটোসাইফন, প্রোটোসাইফন একটা শৈবাল যেখানে আমরা এরকম কুড়ি সৃষ্টি হতে দেখতে পাই। এছাড়া আছে হর্মোগোনিয়া, এখানে একটা স্টার মার্ক দিয়েছি দেখো। হর্মোগোনিয়াটা ইম্পর্টেন্ট, অনেক সময় জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নতে আসে এরকম, হর্মোগোনিয়া কি বা হর্মোগোনিয়া বলতে কি বোঝায়। ঠিক আছে, হর্মোগোনিয়া সূত্রাকার নীলাভ শৈবাল। হ্যাঁ সূত্রাকার নীলাভ শৈবাল অনেকগুলো আছে আমরা জানি, ব্লু গ্রিন অ্যালজি। এদের যে ট্রাইকম, সেই ট্রাইকম বা শরীরে যে রিবনের মতো যে অংশটা, এক্সট্রা যে অংশটা, ট্রাইকম সম্পর্কে আমি বলছি, সেই অংশগুলো খণ্ডিত হলে, হ্যাঁ বা এরকম ভেঙে গেলে খণ্ডগুলোকে আমরা হর্মোগোনিয়া বলি। দেখো এখানে অসিলেটরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে ফিলামেন্টটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর প্রতিটা অংশকে বলতেছে হর্মোগোনিয়া, ঠিক আছে? হর্মোগোনিয়াম বলা হবে এক একটাকে, আর সবগুলোকে মিলে আমরা বলছি বহু বচনে হর্মোগোনিয়া। তার মানে ফিলামেন্টটা ভেঙে গেলে, আর অনেক ক্ষেত্রে ট্রাইকম ভাঙে, ট্রাইকমটা আমরা আমি বলছি ট্রাইকমটা কি, সেই ট্রাইকম ভেঙে এরকম খণ্ড হয়ে যায়, খণ্ডগুলোকে বলা হয় হর্মোগোনিয়া। ঠিক আছে, এই হর্মোগোনিয়া গুলো সৃষ্টি হয় কিভাবে জানো? এইগুলোর মধ্যে কোনো ধরো আঘাত পেলো, ভেঙে গেল, হ্যাঁ, অথবা সেপারেশন ডিস্ক, বিভিন্ন ধরনের ডিস্ক তৈরি হয় এখানে মাঝখানে, হ্যাঁ প্রস্থ প্রাচীরের মতো, এবং এরা সেপারেট হয়ে যায়, পৃথক হয়ে যায়, বা হেটারোসিস্ট বলা হয়। এগুলো হেটারোসিস্টের তৈরির ফলে এগুলো হর্মোগোনিয়া গুলো এইগুলো কারণে তৈরি হয়ে যায়। হ্যাঁ তৈরি হয় এবং পরবর্তীতে হর্মোগোনিয়া গুলো অঙ্কুরিত হয়, প্রতিটি হর্মোগোনিয়া বীজের মতো অঙ্কুরিত হয় এবং নতুন তোমার হচ্ছে শৈবাল তৈরি করে। এগুলার উদাহরণ হচ্ছে নস্টক, অসিলেটরিয়া। এই যে অসিলেটরিয়ার ক্ষেত্রে আমরা দুই রকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খণ্ডায়ন আর একটা হচ্ছে হর্মোগোনিয়া সৃষ্টি। একটা হচ্ছে খণ্ডায়ন আর একটা হচ্ছে হর্মোগোনিয়া, দুইটাই কিন্তু আমরা উদাহরণ হিসেবে সহজভাবে মনে রাখতে, হ্যাঁ অসিলেটরিয়া। আবার নস্টকের ক্ষেত্রেও কিন্তু এই খণ্ডায়নও দেখতে পাচ্ছি, হর্মোগোনিয়াও দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে খণ্ডায়ন হর্মোগোনিয়া দুইটার উদাহরণ হচ্ছে একই, নস্টক, অসিলেটরিয়া। ঠিক আছে, আচ্ছা ট্রাইকমের কথা যেটা বলছিলাম তোমাদেরকে, যে ট্রাইকমটা আসলে কি। হ্যাঁ ট্রাইকমটা হচ্ছে একটা আউটগ্রোথ। হ্যাঁ শরীরের বাইরে নর্মাল যে আমাদের মনে করো যে শৈবালে যে নর্মাল যে থ্রেড, এই যে এরকম শরীরটা থাকে, যে ফিলামেন্টটা থাকে, তার বাইরেও কিন্তু অনেক সময় মানে বাইরের যে লেয়ারটা থাকে সেখান থেকে আলাদাভাবে হ্যাঁ সেল তৈরি হয়, হেয়ারের মতো, রুটের মতো এক্সট্রা। শরীরের বাইরে এক্সট্রা কোনো আউটগ্রোথ যদি বের হয়, আউটগ্রোথ যদি বের হয়, সেটাও কিন্তু ভেঙে যেতে পারে, এবং সেটা ভাঙলে তাকে বলবো আমরা হর্মোগোনিয়া। ঠিক আছে, এমনি যে পুরা যে সম্পূর্ণ যে শৈবালটা যে ফিলামেন্টের মতো, সেটাকে ভাঙলে আমরা বলবো খণ্ডায়ন। কিন্তু যদি ট্রাইকম ভাঙে, অর্থাৎ এটা থেকে যে উপবৃদ্ধি গুলা বের হয়, যেমন আমাদের শরীরে উপবৃদ্ধি আছে মনে করো চুল, তারপরে অনেক জায়গায় দেখা যায় প্যাপিলা, হ্যাঁ ক্লাস 9-10 আমরা পড়েছি, এইগুলো থেকে মানে যদি এক্সট্রা কোনো কিছু বের হয়, সেগুলো ভেঙে গিয়ে যে অংশগুলো হবে তাকে আমরা বলবো হর্মোগোনিয়া। এটাকে বলি আমরা ট্রাইকম। ট্রাইকম এক্সট্রা জায়গাগুলোকে বলি আমরা ট্রাইকম। কোনো কোশ্চেন থাকলে বলো।
কোশ্চেন আছে? তাহলে আমরা চলে যাই 1 নাম্বার আর 5 নাম্বারটাকে আমরা একটা চিত্রের মধ্যে দিয়ে দেখতে পাবো খুব সহজেই। দেখো ইউগ্লেনা দেখতে পাচ্ছ তোমরা? ইউগ্লেনা এটা একটা তোমার শৈবাল যেখানে কিনা খণ্ডায়নের মধ্যে কোষ বিভাজনের মধ্য দিয়ে রাখো একটা 2 ভাগে বিভক্ত হচ্ছে আস্তে আস্তে করে দুইটা নিউক্লিয়াস হইলো, 2 সাইডে সরে গেল, মাঝখান দিয়ে একদম আলাদা হয়ে 2টা ইউগ্লেনা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে তোমার কোষ বিভাজনের মধ্য দিয়ে এটা হয়ে থাকে 1 নম্বরে যেটা পড়েছি। এরপরে 5 নম্বরে যেটা পড়েছি, হ্যাঁ, আমরা দেখেছিলাম হচ্ছে অসিলেটরিয়ার ক্ষেত্রে, এখন আমরা দেখতে পাচ্ছি নস্টকের ক্ষেত্রে। নস্টকের ক্ষেত্রে হর্মোগোনিয়া তৈরি হয়েছে, দেখো হর্মোগোনিয়া থেকে আবার নতুন ফিলামেন্ট তৈরি হয়েছে। এটা তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, এই যে সেল ডিভিশনের মধ্যে দিয়ে কিভাবে হয় ইউগ্লেনাতে, আর নস্টকে হর্মোগোনিয়ার মধ্যে দিয়ে কিভাবে হয়, 2টা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম আমি। কোনো সমস্যা থাকলে বলো, হ্যাঁ অথবা না, কিছু একটা বলো। No, miss. ওকে, আচ্ছা, অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা জানি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় হচ্ছে স্পোরের মধ্য দিয়ে। আমাদের বইয়ে এভাবে পরপর করে বিভিন্ন স্পোরের নাম দেওয়া আছে। আমি এটাকে বা তোমাদের জন্য একটু সাজিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা অযৌন জনন কাকে বলবো? স্পোর সৃষ্টির মাধ্যমে যে জনন ঘটে তাকে আমরা বলবো অযৌন জনন। অযৌন জননের এককটাই হচ্ছে রেণু বা স্পোর। বিভিন্ন ধরনের রেণু তৈরি হয় এই ক্ষেত্রে, হ্যাঁ, এবং যে কোনো একটি অঙ্গজ কোষ, মানে শরীরে যে কোনো একটা, ধরো এটা একটা শৈবাল, হ্যাঁ এটা একটা শৈবাল, এই শৈবালের মধ্যে যে কোনো একটা কোষ পরিবর্তিত হয়ে স্পোরাঞ্জিয়া গঠন করে। স্পোরাঞ্জিয়া মানে হলো যেখানে স্পোর তৈরি হবে, হ্যাঁ, স্পোর তৈরি যে অংশটা, তাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়া এককভাবে। আর যদি বহু বচনে বলি তাহলে বলা হয় স্পোরাঞ্জিয়া। তো এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে থেকে একটাও স্পোর উৎপন্ন হতে পারে, আবার একাধিক স্পোরও উৎপন্ন হতে পারে। স্পোর গুলো বিভিন্ন রকম হয়, কতগুলো আছে সচল, কতগুলো আছে নিশ্চল, হ্যাঁ, কতগুলো চলতে পারে, কতগুলো চলতে পারে না। তো প্রথম যে ধরনের স্পোর এখানে বলেছে জুয়োস্পোর। জুয়োস্পোর কেমন? জুয়োস্পোর হচ্ছে যে স্পোর গুলো চলতে পারবে, যাদের ফ্লাজেলা থাকে, তাদেরকে বলবো জুয়োস্পোর। যেমন হচ্ছে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সে আমরা জুয়োস্পোর দেখি। এই জুয়োস্পোর গুলো 2 থেকে 4টা ফ্লাজেলা থাকতে পারে, আবার আরো বেশি ফ্লাজেলাও থাকতে পারে, সেইটা আমরা চিত্রের মধ্যে দিয়ে একটু পরে দেখবো। আবার যে স্পোর গুলোর মধ্যে, যেগুলো হচ্ছে স্পোর, এটা হচ্ছে যে স্পোর, অনেক স্পোর আছে যাদের মধ্যে কোনো ফ্লাজেলাও থাকে না, তারা চলতেও পারে না, তাদেরকে বলবো আমরা অ্যাপ্লানোস্পোর। এগুলো হচ্ছে অ্যাপ্লানোস্পোর, হ্যাঁ, অ্যাপ্লানোস্পোর। এবং এটা উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরাতে আমরা অ্যাপ্লানোস্পোর দেখতে পাই। আর চরম প্রতিকূল পরিবেশ যখন হয়, বাইরে মনে করো খুব ঠান্ডা, খুব শীত, খুব শুষ্ককাল, হ্যাঁ, তখন এই অ্যাপ্লানোস্পোর গুলো, হ্যাঁ, মোটা মোটা তোমার হচ্ছে পুরু প্রাচীর দিয়ে মানে তারা নিজেকে আবৃত করে ফেলে, হ্যাঁ, তখন তাকে বলবো আমরা হিপনোস্পোর। তাহলে হিপনোস্পোর হচ্ছে এক ধরনের অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর, যা কিনা প্রতিকূল অবস্থায় সৃষ্টি হয় এবং নিজেকে প্রোটেকশনের জন্য এইরকম হিপনোস্পোর তৈরি হয়ে যায়। অ্যাপ্লানোস্পোর পরিবর্তিত হয়ে হিপনোস্পোর তৈরি হয়। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই ইউলোথ্রিক্স এর মধ্যে। ইউলোথ্রিক্স শৈবালের মধ্যে এরকম দেখা যায়। অনেক সময় দেখা যায় আবার যে মাতৃকোষ, যেমন মনে করো এটা একটা মাতৃকোষ, মানে নর্মাল সেল যেগুলো, সেই কোষের মতোই অনেক সময় অচল রেণু উৎপন্ন হয়, মানে চলতে পারে না এমন রেণু উৎপন্ন হয়। যদি মায়ের মতো সেম হয় দেখতে, তাকে আমরা বলবো অটোস্পোর। অটোস্পোর এটা দেখা যায় ক্লোরেলার মধ্যে। আবার কতগুলো শৈবালে কোষের পুরো প্রোটোপ্লাস্ট, ধরো পুরা প্রোটোপ্লাস্টটা কি হয়, খাদ্য সঞ্চয় করে, পুরা প্রোটোপ্লাস্টটা খাদ্য সঞ্চয় করে এবং একটা প্রাচীর দ্বারা ঘিরে যায়। এরকম মানে পুরু প্রাচীর বেষ্টিত খাদ্য সঞ্চয়কারী সেই কোষটাকে আমরা বলবো একাইনিটি। এটাও কিন্তু এক ধরনের স্পোর, একাইনিটি। তোমাদের বইকে দেখাচ্ছি কেন জানো? তোমাদের বোঝার সুবিধার জন্য, দাগানোর সুবিধার জন্য। একাইনিটি, হ্যাঁ। আর অনুকূল পরিবেশে এই একাইনিটি গুলো কি হয় জানো, আবার অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল তৈরি করে। প্রতিটা কোষ থেকে এক একটা শৈবাল তৈরি হয়। উদাহরণ হিসেবে আমরা দেখছি পিথোফোরা, ক্ল্যাডোফোরা, এরা হচ্ছে একাইনিটি তৈরি করে এবং বংশ বিস্তার করে অযৌন জননের মধ্যে দিয়ে। আবার ডায়াটম জাতীয় শৈবাল বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ডায়াটমের মধ্যে যে বিশেষ ধরনের রেণু দেখি তাদের নাম হচ্ছে অক্সোস্পোর, যেমন দেখা যায় নেভিকুলাতে। আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য সহজ করে লিখেছি, দেখো ছবি দিয়ে। এই দেখো জিওস্পোর। জিওস্পোর মানে কি?
ফ্লাজেলা বিশিষ্ট এবং সচল। এই দেখো স্পোর গুলা কেমন। এটা হচ্ছে এক একটা, এটা শৈবালটা, ঠিক আছে? এই যেটা শৈবাল, শৈবালের ভিতরে এই যে কোষ দেখো, স্পোরাঞ্জিয়া মানে যেখানে স্পোর উৎপন্ন হয় সেরকম উৎপন্ন হলো, এবং সেটার ভিতরে অনেকগুলো স্পোর হলো। এই স্পোর গুলো পরবর্তীতে যে বের হয় ফ্লাজেলা, দেখো চলার জন্য এরকম ফ্লাজেলা থাকে, এই অংশগুলোকে বলা হয় ফ্লাজেলা। এই ফ্লাজেলা বিশিষ্ট যে স্পোর গুলো আমরা দেখছি তাদেরকে আমরা বলবো জুওস্পোর। তার মানে জুওস্পোর মানে হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট সচল স্পোর। এখন দেখছি অ্যাপ্লানোস্পোর, এটার মধ্যে দেখো কোনো ফ্লাজেলা নাই, তার মানে এরা চলতেও পারবে না। হ্যাঁ, তাহলে এদেরকে বলবো আমরা অ্যাপ্লানোস্পোর, ফ্লাজেলা বিহীন এবং নিশ্চল। তোমরা কিন্তু স্ক্রিন শট নিয়ে নিতে পারো, হ্যাঁ স্ক্রিনশট নাও, তোমাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো এই কথাটা আমার যতটুকু পড়ালাম? ম্যাম। ওকে, জি মিস। আচ্ছা, এটা হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের। এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাকিনিটি, অক্সোস্পোর, এগুলো। হ্যাঁ, অ্যাকিনিটি বা হিপনোস্পোর যেটাকে বলা হয়, আমি দেখি হিপনোস্পোর কি। এটা হচ্ছে তোমার নর্মাল স্পোরটা যখন পুরো প্রাচীর বিশিষ্ট হয়ে যায়। অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে চলতে পারে না এমন স্পোরটা যখন প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য চারপাশে পুরো প্রাচীর যুক্ত করে ফেলে। দেখো এখানে স্পোর ছিল, পাশে পুরো প্রাচীর ছিল, হ্যাঁ প্রাচীর তৈরি করে ফেলেছিল এই যে স্পোরটা, এটাকে আমরা বলবো হচ্ছে হিপনোস্পোর। একানিটিও বলা হয় এটাকে, কিন্তু অ্যাকিনিটিও বলা হয়ে থাকে। এটা হচ্ছে হিপনোস্পোর। তার মানে প্রতিকূল পরিবেশের জন্য অ্যাপ্লানোস্পোর বা অচল স্পোর যখন পুরো প্রাচীর বিশিষ্ট হয় তখন আমরা তাকে বলবো তখন অ্যাকিনিটি বা হিপনোস্পোর। এই দেখো অ্যাকিনিটি আর হিপনোস্পোর কিন্তু কাছাকাছি, এরাও কিন্তু কোষের পুরো প্রোটোপ্লাস্টটা খাদ্য সঞ্চয় করে। এখানে যেমন প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য চারপাশে পুরো প্রাচীর বিশিষ্ট হয় অ্যাপ্লানোস্পোরে, তাকে আমরা হিপনোস্পোর বলছি। আর যদি এমন হয় যে কোষের পুরো প্রোটোপ্লাস্টটা খাদ্য সঞ্চয় করে এবং তারা নিজেকে টিকিয়ে রাখার জন্য পুরো প্রাচীর বিশিষ্ট হয়ে যায়, তখন তাকে আমরা বলবো অ্যাকিনিটি। তাহলে এই যে হিপনোস্পোর বা অ্যাকিনিটিকে আমরা এভাবে দেখি, পুরো প্রাচীর বিশিষ্ট। দুইটাই হচ্ছে পুরো প্রাচীর বিশিষ্ট, একটা হচ্ছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, আর একটা হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য। বুঝতে পারছো? আমাকে একটু বলো দেখি। হ্যালো? জি হ্যাঁ, আচ্ছা 5 জি নম্বর আছে অক্সোস্পোর। অক্সোস্পোর এখানে আমি আর চিত্রটা দেখাতে পারিনি, ডায়াটমের মধ্যে এরকম হয়। ডায়াটম জাতীয় শৈবালের জননের জন্য বিশেষ রেণুকে আমরা বলবো অক্সোস্পোর। তাহলে আমরা 5 রকম দেখলাম, জুওস্পোর, অ্যাপ্লানোস্পোর, দুইটা একই ধরনের, একটাতে সচল একটা অচল। তারপরে হিপনোস্পোর, অ্যাকিনিটি, দুইটাই অচল, একটা দুইটাই পুরু প্রাচীর বিশিষ্ট। মনে রাখার সুবিধার জন্য আমি বলছি। আর অক্সোস্পোরের বৈশিষ্ট্য এখানে দেয়া নেই, শুধু লেখা আছে ডায়াটম জাতীয় শৈবালের জননের জন্য বিশেষ ধরনের রেণু। আর অটোস্পোর আছে 6 নম্বরে, মাতৃকোষের বৈশিষ্ট্য সম্পন্ন যে অচল স্পোর তাকে আমরা বলবো অটোস্পোর। অটো, হ্যাঁ অটোস্পোর। তাহলে আমরা অযৌন জনন সম্পর্কে জানলাম, চিত্রগুলো আবারও দেখে নিচ্ছি। হ্যাঁ, জিওস্পোর, অ্যাপ্লানোস্পোর, অক্সোস্পোর, হিপনোস্পোর। আমরা একটু দেখে নিলাম আমাদের সুবিধার জন্য। এরপর আমরা যাব যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনে। হ্যাঁ, আমাদের সময় খুব কম হাতে। তো গ্যামেট সৃষ্টি করে, গ্যামেট সৃষ্টি এবং দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন তাকে আমরা বলবো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা হচ্ছে সবচেয়ে উন্নত জনন প্রক্রিয়া এবং শৈবালের মধ্যে এই ধরনের জনন দেখা যায়। তো শৈবালের মধ্যে তোমার 2 ভাগে ভাগ করা যায়। শৈবালের যৌন জননের সক্ষমতা অনুসারে এটাকে 2 ভাগে ভাগ করা যায় যৌন জননকে। একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হেটারোথেলিক। হোমোথেলিকটা কি? বা সহবাসী। সহবাসী আমরা কাকে বলবো? একই দেহের মধ্যে, মনে করো যে শৈবালের একটা দেহের মধ্যেই যদি বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হয়, অর্থাৎ পুংগ্যামেটও তৈরি হবে, স্টিগ্যামেটও তৈরি হবে একই দেহের মধ্যে, এরকম যদি অবস্থা হয় তাহলে তাদেরকে আমরা বলবো হোমোথেলিক শৈবাল। ঠিক আছে? অর্থাৎ একই দেহে পুংগ্যামেট, স্টিগ্যামেট দুইটাই সৃষ্টি হয় এবং পরবর্তীতে এরা মিলিত হয়ে যৌন জনন সম্পন্ন করে, জাইগোট উৎপন্ন করে। একে বলবো আমরা কি? হোমোথেলিক শৈবাল। হোমোথেলিক শৈবালের উদাহরণ হচ্ছে স্পাইরোগ্যারা প্রজাতি। কতগুলো প্রজাতি, তোমরা স্পাইরোগ্যারাকে চেনো, আমি আবারও তোমাদেরকে স্পাইরোগ্যারাকে দেখালাম। এর বিশেষ কিছু প্রজাতি আছে যারা হোমোথেলিক, একই দেহে পুরুষ এবং স্ত্রীগ্যামেট সৃষ্টি হয়। এরপর আমরা দেখছি হেটারোথেলিক বা ভিন্নবাসী। বুঝতেই পারছো তোমরা, পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট একই দেহে উৎপন্ন হয় না, ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলবো হেটারোথেলিক বা ভিন্নবাসী শৈবাল। জনন কোষের এটা কিন্তু শেষ হয়ে গেল। হোমোথেলিক কি, হেটারোথেলিক কি, মানে তার জনন ক্ষমতা কিরকম, কে কিভাবে জনন করে। হ্যাঁ, এখন দেখো জনন কোষের ভিত্তিতে
জনন কোষের ভিত্তিতে শৈবালে 3 ধরনের যৌন জনন ঘটে। জনন কোষ কেমন সেটার উপর ভিত্তি করে এটাকে আবার যৌন জননকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইসোগ্যামি, তারপরটা হচ্ছে অ্যানাইজোগ্যামি, আর একটা হচ্ছে উগ্যামি। আইসোগ্যামিটা কি? আইসোগ্যামির চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবা আইসোগ্যামেট গুলোকে। এক্ষেত্রে দুটি গ্যামেট দেখো তুমি, পুরুষ এবং স্ত্রী, কাউকে কিন্তু চেনা যাচ্ছে না, বাহ্যিক বৈশিষ্ট্য একই, দেখতে একই রকম বাহ্যিক ভাবে পুরুষ এবং স্ত্রী গ্যামেট দেখতে একই রকম যদি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ধরনের গ্যামেটকে আমরা বলবো আইসোগ্যামেট। আর এই ধরনের গ্যামেটের মিলনে যখন যৌন জনন হবে তাকে আমরা বলবো আইসোগ্যামি। একটু মনে রাখবা, হ্যাঁ, প্রজনন প্রক্রিয়াটাকে আমরা বলবো আইসোগ্যামি, আর কোষগুলোকে আমরা বলবো আইসোগ্যামেটস, যেহেতু দেখতে একই রকম এই জন্য আইসো। এরকম উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সে আমরা আইসোগ্যামেট দেখতে পারি এবং আইসোগ্যামি দেখতে পাই। অ্যানাইজোগ্যামি কি? অ্যানাইজো মানে হচ্ছে উল্টাটা। এক্ষেত্রে পুংগ্যামেট স্ত্রীগ্যামেট দেখতে আলাদা। দেখো পুংগ্যামেটটা, হ্যাঁ, অপেক্ষাকৃত ছোট, আর স্ত্রীগ্যামেটটা অনেক বড় হয়, হ্যাঁ, দেখতে। এবং একটি স্ত্রীগ্যামেট বড় হবে, পুংগ্যামেট ছোট হবে, দেখতে বাহ্যিকভাবেই বোঝা যাবে কোনটা কি। এই ধরনের গ্যামেটকে বলা হবে অ্যানাইজোগ্যামেট। এবং অ্যানাইজোগ্যামেট মিলিত হয়ে যখন যৌন জনন সম্পন্ন হয় তখন আমরা বলবো তাকে অ্যানাইজোগ্যামি। অ্যানাইজোগ্যামি হচ্ছে জনন প্রক্রিয়া, আর গ্যামেট হচ্ছে জনন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী, হ্যাঁ। গ্যামেট গুলো যদি আলাদা রকম হয় দেখতে বাহ্যিকভাবে তাকে আমরা বলবো অ্যানাইজোগ্যামেট। এরপরে সবচেয়ে উন্নত যে প্রক্রিয়াটা যৌন জননের মধ্যে তার নাম হচ্ছে উগ্যামি। এটা বারবার আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ, এটা তোমরা মনে রাখবা। উগ্যামি, উগ্যামি কি? এক্ষেত্রে স্ত্রীগ্যামেটটা অনেক বড় হয় এবং নিশ্চল হয়। এই দেখো আমার ডান দিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে পয়েন্টার দিয়ে। উগ্যামেট, এটা হচ্ছে উগ্যামিটের একটা গ্যামেট, এটা হচ্ছে স্ত্রীগ্যামেট। স্ত্রীগ্যামেট হচ্ছে নিশ্চল, বড়, হ্যাঁ, সাধারণত গোলাকার হয়। আর স্ত্রী যৌনাঙ্গের মধ্যে এই স্ত্রীগ্যামেটটা থাকবে। এক্ষেত্রে কিন্তু যৌনাঙ্গের মধ্যে থাকে না, বের হয়ে আসে। আর এই যে পুংগ্যামেটটা হচ্ছে তোমার অপেক্ষাকৃত ছোট, স্ত্রীগ্যামেটের তুলনায় ছোট, সচল হয়। দেখো এটার মধ্যে ফ্লাজেলা আছে, এটা চলতে পারবে, হ্যাঁ। এবং এটা কিন্তু দেহের বাইরে নিক্ষিপ্ত হয়ে স্ত্রীগ্যামেটের কাছে এসে নিষিক্ত করে। এইটাকে বলবো আমরা হচ্ছে উগ্যামি। এটা হচ্ছে উগ্যামাস জনন বা উগ্যামিও বলতে পারো। এই ধরনের জননকে বলা হয়, যৌন জননকে বলা হয় উগ্যামি। আর হচ্ছে গ্যামেট গুলোকে বলা হবে উগ্যামেটস। আর এইরকম দেখা যায় হচ্ছে ফিউকাসে। এরা কিন্তু আইসো না, অ্যানাইজো গ্যামেটস, তাই না? আলাদা রকম দেখতে। এটাও কিন্তু অ্যানাইজো, কিন্তু বিশেষ ধরনের, এই জন্য উচ্চতর আহ মানে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এই ধরনের যৌন জননকে আমরা উগ্যামি বলি। এবং এই 3 প্রকার যৌন জননের মধ্যে আইসোগ্যামি হচ্ছে সবচাইতে আদি প্রকৃতির এবং উগ্যামি হচ্ছে সবচাইতে উন্নত প্রকৃতির। এটা হচ্ছে সবচাইতে আদি, হ্যাঁ, প্রিমিটিভ ধরনের, আর আস্তে আস্তে উন্নত হতে হতে এটা হচ্ছে সবচেয়ে উন্নত। এখানে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একটু দেখো কিভাবে এরা জনন কাজ সম্পন্ন করে। এই যে গ্যামেটস এর মধ্যে যে গোলটা এখানে রয়ে গেছে, আর নিশ্চল ডিম্বাণুটা এখানে, আর সচল শুক্রাণুগুলো দেখো এটাকে ঘিরে ধরেছে। আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু এভাবে করে এই গ্যামাস যৌন জনন হয়ে থাকে। এটা খুবই উন্নত ধরনের যৌন জনন পদ্ধতি। এখানে কোনো সমস্যা থাকলে বলো আমাকে। আছে কোনো সমস্যা? নো মিস। তাহলে আমরা মানে যৌন জননকে আমরা 3 ভাগে ভাগ করছি, আইসো, অ্যানাইজো এবং উগ্যামি। সবচেয়ে উন্নত কোনটা বলো? উগ্যামি। উগ্যামি। কেন বলতে পারবা? কেন যদি তোমাকে বলে খালি এটার সংজ্ঞাটা লিখে দিবা, এইটার বর্ণনা লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। এক্ষেত্রে স্ত্রীগ্যামেটটি মানে স্ত্রী এবং পুংগ্যামেটটি আলাদা ধরনের, হ্যাঁ, অ্যানাইজোগ্যামাস। এবং এরা হচ্ছে তোমার এই ধরনটা বলে দিবা কিভাবে থাকে, নিশ্চল এবং জননাঙ্গের মধ্যে থাকে, আর এটা জননাঙ্গের বাইরে বের হয়ে একে ঘিরে ধরে এই জননটা সম্পাদন হয়। এই ধরনের জননগুলো উন্নত ধরনের, হ্যাঁ। একে আমরা মানে এই ধরনের জননকেই আমরা উন্নত বলে থাকি, হ্যাঁ। দেখতে আলাদা, এবং একটা নিশ্চল থাকবে, একটা সচল থাকবে, একটা জননাঙ্গের মধ্যে থাকবে, আর একটা জননাঙ্গের বাইরে এসে যখন জনন ঘটায় এটাকে আমরা উন্নত ধরনের জনন বলে থাকি। কেমন? আচ্ছা, তাহলে আমরা বাড়ির কাজে চলে যাই। ওই গত লেকচারের জন্য এটা ছিল বায়োলুমিনেসেন্স কি।
এটা তোমরা আজকে দেখেছো, এটা একটা অংশ, এই জন্য এটাকে নাম্বার দেই নাই। এরপরে আজকের বাড়ি কাজ হচ্ছে হরমোগোনিয়া, জিওস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অ্যাকিনিটি ও অক্সোস্পোর। এগুলো কি? এগুলো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, জ্ঞানমূলক, তাই তো? তারপর 2 নম্বরে আরো জ্ঞানমূলক কিছু কোশ্চেন একসাথে দিয়েছি। হোমোথ্যালিক, হেটারোথ্যালিক, আইসোগ্যামি, অ্যানাইজোগ্যামি ও উগ্যামি কি? হোমোথ্যালিক কি মনে আছে তোমাদের? বলো দেখি। সহবাসী। সহবাসী, একই দেহে যখন পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। হেটারোথ্যালিক ঠিক উল্টাটা। আইসোগ্যামি, অ্যানাইজোগ্যামি আর উগ্যামিতে এখনই দেখলে তোমরা, এগুলা সবই হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আবার এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে, সেক্ষেত্রে উদাহরণ দেওয়া লাগবে বা একটু বাড়িয়ে লেখা লাগবে। হ্যাঁ, মিস চিত্র দিতে হবে? না সেটা আসলে 2 নম্বরের প্রশ্নের জন্য চিত্রের তেমন প্রয়োজন নাই, তবে যদি সুযোগ থাকে দিয়ে দিবা। 1 নম্বরে দেওয়া ওকে লাগবে না, হ্যাঁ, জ্ঞানমূলকে দেওয়া লাগে না। শৈবালের অঙ্গজনন ব্যাখ্যা করো। আজকে যে অঙ্গজনন দেখলাম, হ্যাঁ, কিছুক্ষণ আগে সেটার ব্যাখ্যা দিতে বলেছে। শৈবালের অযৌনজনন ব্যাখ্যা করো। এগুলার ক্ষেত্রে তো অবশ্যই তোমরা এই শৈবালের অঙ্গজনন ব্যাখ্যা করো, সবগুলা চিত্র দিতে হবে না, একটা চিত্র দেওয়া আছে এরকম 1টা 2টা করে চিত্র দিলেই হবে। আর শৈবালের অযৌনজনন ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে তো আজকে দেখলে কত ধরনের তোমার হচ্ছে স্পোর থাকে, 2-1টা স্পোর তোমরা অনায়াসেই আঁকতে পারবা। শৈবালের যৌনজনন ব্যাখ্যা করো, কিছুক্ষণ আগেই দেখলা। সেক্ষেত্রে তো অবশ্যই তোমার চিত্র দেওয়া লাগবে, এবং সবথেকে ইম্পর্টেন্টই আমি মনে করি এটা যৌনজনন। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই বায়োলুমিনেসেন্স এই বিষয়টা কিন্তু একটু ভালো মতো পড়ো তোমরা। আচ্ছা, কোনো কোশ্চেন আছে বলো দেখি, সময় নাই, আমাদের সময় প্রায় শেষের দিকে। মিস আজকে নাম ডাকবেন না? না, তোমরা ওই যে ইয়েতে চ্যাট বক্সে তোমাদের উপস্থিতি দিয়ে দাও, পরে যারা আসছে দাও নেই অনেকে মনে হয় না। এখন তো আর নাম ডাকি না, চ্যাট বক্সে উপস্থিতি নিয়ে নেই। তোমরা চ্যাট বক্সে উপস্থিতি দিয়ে দাও তো, যারা এখনো দাও নাই, সময় আছে 1.5 মিনিট 2 মিনিটের মতো, একটু তাড়াতাড়ি দিয়ে দাও। যারা দাও নাই, বারবার বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তোমরা 32 জন আছো, সবাই কি দিতে পেরেছো বলো তো? উপস্থিতি দিয়েছো সবাই? জি ম্যাম। কেউ বাকি জি থাকলে মিস। দিয়ে দাও, কেউ বাকি থাকলে দিয়ে দাও। আচ্ছা, স্ক্রিনশট কি নিয়েছো? ইয়েস জি ম্যাম। ম্যাম। নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিও, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাই, কেমন? ওকে ম্যাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি এখনই শেষ করছি না, আমি এখান থেকে বের হয়ে যাই, অর্থাৎ আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে এই যে চ্যাপ্টারটা, হ্যাঁ, এই চ্যাপ্টারের সামনের দিন আমরা ইউলোথ্রিক্স শৈবালটা পড়বো। তো এই যে তোমার শৈবালের অংশটাও সামনের লেকচারে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো শৈবালের অংশটা শেষ হওয়ার পরে তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে আমি মেসেঞ্জারে একটা পরীক্ষা নিব, কেমন? ওকে মিস। হ্যাঁ, শৈবালের অংশটা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিব, আমি 2-1টা কোশ্চেন দিব, অ্যান্সার লিখে মেসেঞ্জারে তোমরা সেটা সাবমিট করবা, কেমন? হ্যাঁ, তাহলে প্রিপারেশন নিতে থাকো সামনে ক্লাসের পরে। সরি, আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। মিস আমাদের ওয়ালাইকুম সেকেন্ড ক্লাস টেস্ট কবে থেকে শুরু হতে আসসালামু পারে? আলাইকুম। হ্যাঁ, এটা বলে দিবে, খুব শর্টলি হবে, সামনে বেশি দিন বাকি নাই। আচ্ছা, আমরা 43টা ইয়ে পেয়েছি। আচ্ছা, যাই হোক, সবাই কি দিয়েছো, দিতে পেরেছো তো, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু প্রিপারেশন নাও, প্রথম চ্যাপ্টারটা এবং এই যে 5 নাম্বার চ্যাপ্টারটা যতটুকু পড়ানো হবে অতটুকুর উপরেই কিন্তু আমাদের পরীক্ষা হবে, কেমন? সেটা হচ্ছে আমাদের ক্লাস টেস্ট। তাহলে আমাদের সময় একেবারেই শেষের দিকে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ আমাদের ক্লাস থাকবে, কবে হবে? বলে দেওয়া ম্যাম হবে, তোমরা আসসালামু জানতে পাবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে, কেমন? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালাম।